আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। তো এটা হচ্ছে আমার এইচএসসি 24 ভার্সিটি অ্যাডমিশন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। এটাকে ওরিয়েন্টেশন ক্লাসও বলা যেতে পারে, এটাকে গাইডলাইন সেশনও বলা যেতে পারে। রেকর্ড শুরু করার আগ দিয়ে আসলে আমরা কথা বলছিলাম যে এই সেশনে আসলে কি কি হবে। পরে চিন্তা করলাম এইখানে আসলে পুরো আগামী যে কয়েক মাসের রোড ম্যাপ, মানে আমরা যে ভার্সিটির পড়াশোনা করব, তো সেই রোড ম্যাপ নিয়ে কথা হবে। কি করা উচিত, কি করা উচিত না, কি কারণে একটা ছেলে চান্স পায় বা একটা মেয়ে চান্স পায়, কি কারণে চান্স পায় না, তার একটা রোড ম্যাপটা আমি এখানে দিয়ে দিব। আর যেহেতু এই পথে আমিও হেঁটেছি কোনো একটা সময়, এবং মোটামুটি সফল বলা যায়, সো আমি আমার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। তো ভার্সিটি অ্যাডমিশন এইচএসসি 2024। তো এই তোমাদের 2024 ব্যাচের যে অবস্থা এখন, মানে আমি জানি এখনো কারোর মধ্যে অ্যাডমিশনের ওই ফ্লেভারটা আসে নাই বা অ্যাডমিশনের ফিলটা আসে নাই, এটা নিয়ে আমরা কথা বলছিলাম আসলে। কারণ নর্মালি হয়, পরীক্ষাগুলো হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, সবাই প্র্যাকটিক্যাল খাতা টাতা লিখে সেগুলো সাইন করায়, তারপরে এসে অ্যাডমিশনের পড়াটা শুরু করে। এটা নর্মাল কেস। এবং তখন হয় কি, একটা মেন্টাল প্রিপারেশন থাকে যে আমি এইচএসসি শেষ হয়ে গেছে, এখন আমাকে অ্যাডমিশন নিয়ে ভাবতে হবে। এবং যখন একটা কাজ অনেক মানুষ একসঙ্গে করে, তখন সেই কাজে একটা উৎসাহ উদ্দীপনা থাকে। কিন্তু এখনো আসলে আমাদের এইচএসসি হবে কিনা সেটা আমরা এখনো সন্দিহান। অনেকে আছে, সন্দেহ আছে। ইনফ্যাক্ট যদি বলা হয় ভাই আপনার কি সন্দেহ আছে, আমিও মনে করি যেহেতু এখন মেন প্রায়োরিটি দেশে বন্যা, তো যদি বন্যা না থাকতো তোমাদেরকে নিয়ে অনেক কথা হইতো, বন্যার জন্য তোমাদেরকে নিয়ে খুব একটা কথা হচ্ছে না। কারণ ভাই এখন হচ্ছে প্রতিটা দেশে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় এরকম বড় মানের, তখন সেখানে প্রায়োরিটি আসলে চেঞ্জ হয়ে যায়। প্রায়োরিটি হয়ে যায় হচ্ছে সেই প্রাকৃতিক দুর্যোগটা। তো তোমাদেরকে নিয়ে এখন কথা হচ্ছে না। যদি তোমাদেরকে নিয়ে কথা হইতো তাহলে দেখতা এরকম অনেক ঘটনা ঘটতো, কেউ বলতো পরীক্ষা হবে, কেউ বলতো পরীক্ষা হবে না। আর এখন তো এমন হয়েছে যে সবকিছুর জন্য আন্দোলন হয়, তো দেখবে এক পক্ষ পরীক্ষা হওয়ার জন্য আন্দোলন করতো, এক পক্ষ পরীক্ষা না হওয়ার জন্য আন্দোলন করতো। তো জিনিসটা খুবই হজবরল হয়ে যেত, এটা সামনে হওয়ার সম্ভাবনা আছে। তো এটা আসলে পরীক্ষা হবে কি হবে না আগে থেকে বলা যায় না। তো তোমাদের মধ্যে ওই অ্যাডমিশনের ফ্লেভারটা এখনো আসে নাই, বা অ্যাডমিশনে যে যাব, অ্যাডমিশনের পড়াটা পড়বো, সেই ফ্লেভারটা এখনো আসে নাই। বাট আমি বলবো তাড়াতাড়ি করে সেই ফ্লেভারটা নিয়ে আসো। পরীক্ষা হবে কি হবে না সেটা পরের কথা, ওটা নিয়ে কথা বলবো আলাদা করে। এবং ধরো যে এইচএসসি 24-এর তোমাদের যারা হচ্ছে অ্যাডমিশনের জন্য টার্গেট করবা, যেহেতু এই সেশনটা ডেডিকেটেডলি ভার্সিটির জন্য, আর মোটামুটি বলা যায় ভার্সিটিতে যাদের টার্গেট থাকে ওরা সবাই ডিউকে টার্গেট করে রাখে, এবং ডিউর রিকোয়ারমেন্টটা হচ্ছে বাকি ভার্সিটিগুলো থেকে একটু বেশি। তো আমি এখানে ডিউর রিকোয়ারমেন্টটা তোমাদের জন্য রেখে দিছি, যেন তোমরা ফিল করতে পারো যে তোমার কতটুকু জিপিএ দরকার। এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য জিপিএ নিয়ে খুব একটা ভাবার দরকার হয় না। কেন ভাবার দরকার হয় না, এখানে জিপিএটা খুব কম দরকার হয়। সো আমি একটু বলে দিই, ঢাকা ভার্সিটিতে সিট প্রায় 1900 বা হচ্ছে 1853টা, সম্ভবত 1853 যতটুকু আমার মনে পড়ে। আমরা 1900 ধরেই আগাই এই ইউনিটে। এবং আবেদনের যোগ্যতা কি, মানে তোমাদের মধ্যে প্রশ্ন আছে ভাই সাবজেক্ট ম্যাপিং হবে, নাকি যে পরীক্ষাগুলো দিছি সেই পরীক্ষাগুলো বাতিল হবে, নাকি আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট হুবহু এখানে চলে আসবে, নাকি জেএসসি নেবে। ওই চিন্তা বাদ দাও, আগে দেখো তোমার রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় কিনা। আবেদনের যোগ্যতা হচ্ছে তোমাকে 2024 সালে বাংলাদেশে এইচএসসি পরীক্ষা দিতে হবে আর কি, অথবা সমমানের পরীক্ষা। এটা হচ্ছে আগের বছরের সার্কুলার অনুযায়ী আমি বসাইছি, বুঝছো। তো 2024-এ তোমাকে এইচএসসি পরীক্ষা দিতে হবে, এবং 2019 থেকে 2022 পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে এসএসসি পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে ডিউর ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা। তো তোমরা যারা 24 ব্যাচের আছো তারা সবাই মোটামুটি পরীক্ষা দিতে পারবা, কারণ এখানে বিশাল একটা গ্যাপ রেখে দিচ্ছে ওরা এসএসসির পরে। তো 2019 সালে যে এসএসসি পরীক্ষা দিচ্ছে, 20, 21, 22, 23, 24, মানে 2 বছরের কোর্স ঢাকা ইউনিভার্সিটি তাকে 5 বছরে করার সুযোগ করে দিচ্ছে, সেও পরীক্ষা দিতে পারবে। কিন্তু সেকেন্ড টাইম আর পরীক্ষা দিতে পারবে না এখন পর্যন্ত, যদি কোনো কিছু পরিবর্তন না হয়। সেকেন্ড টাইম হিসেবে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারছো না। আর তারপরে দেখি হচ্ছে তোমার জিপিএ কত লাগবে। দেখো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের গ্রেড ভিত্তিক পরীক্ষায় প্রতিটি পৃথকভাবে চতুর্থ বিষয় সহ ন্যূনতম 3.5 এবং সব মিলে 8 হইতে হবে। সোজা কথা বলে দিই যদি কেউ না বুঝো, তোমার যদি ভাইয়া এসএসসি আর এইচএসসি এই দুইটা মিলে অ্যাটলিস্ট তোমাকে থাকতে হবে হচ্ছে 8। কিন্তু কোনোটাতে আলাদা করে 3.5-এর কম থাকা যাবে না। মানে তোমার এসএসসি পরীক্ষার জিপিএ যদি 3.4 হয়, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা না, এবং সেটা জিপিএ 5 সহ। মানে শিথিল শর্তটা আরো বেশি সহজ। তো যদি জিপিএ 5 সহ কোনোটাতে 3.5-এর কম থাকে তাহলে পরীক্ষা দিতে পারবা না। যদি জিপিএ 4 সাবজেক্ট সহ কেউ যদি হচ্ছে দুইটা মিলায় 8-এর কম থাকে তাহলেও সে পরীক্ষা দিতে পারবা না। কিন্তু আমার মনে হয় এই যুগে এসে 3.5-এর কম রেজাল্ট করা সায়েন্স থেকে কিন্তু কঠিন কাজ।
মানে আমি জানি আমার সাথে তোমরা একমত হবা যে সায়েন্স থেকে 3.5-এর কম 3.2 3.4 পাওয়া বেশ কঠিন কাজ। যে 3.4 পায় ও কোনোটাতে ফেল করে বসে থাকে, এরকম কিন্তু অনেক সময় হয়। তো আমি ধরে নিলাম 3.5-এর বেশি সবারই আছে, আর 2টা মিলে 8 এটাও সবার আছে। আমি এখানে অনেকেরই জানি 2টা মিলে 10 অনেকেরই আছে। এবার দেখো সাবজেক্ট বা মার্কস ডিস্ট্রিবিউশন। এখানে একটু কথা বলে নেই, সেটা হইতেছে আমি ধরে নিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা যারা পরীক্ষা দিবা, তো আমি আমার কথা বলি, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম বুঝছো, তো আমার হচ্ছে ফিজিক্স তো ছিলই, কেমিস্ট্রি ছিল, ম্যাথ ছিল, আর হচ্ছে বায়োলজি ছিল আমার ফোর্থ সাবজেক্ট আমি যখন কলেজে পড়ি। তো এখানে অনেকেই বুঝে না, এটা বোঝাটা খুবই জরুরি। তো আমার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে এই 3টা আনসার করতেই হইতো, কোনো অপশন আমার হাতে এখানে নাই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যেহেতু ম্যাথ আমার মেইন সাবজেক্ট ছিল। আমি চাইলে বায়োলজির বদলে বাংলা অথবা ইংরেজি আনসার করতে পারতাম। এখন কথা হচ্ছে, যদি আমি বাংলা আনসার করতাম, বায়োলজি বাদ দিতাম, তাহলে কিন্তু আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারতাম না। শুধু জেনেটিক ইঞ্জিনিয়ারিং না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, বটানি, জুওলজি, তারপরে হচ্ছে আরো বায়োলজি ফ্যাকাল্টি বা বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে আমি পড়তে পারতাম না। এখন শুধু পড়তে না পারা কি ইস্যু? উত্তর হচ্ছে না, শুধু পড়তে না পারা ইস্যু না। তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটির এই 1900 সিটের মধ্যে প্রায় 600 সিট তোমার জন্য এলিজিবল তুমি হবা না, অর্থাৎ চান্স পাওয়ার সম্ভাবনাও কমে যায়। ডিউতে কিন্তু অনেকে ওয়েটিং থেকে চান্স পায়, 3000 র্যাঙ্ক হয়েও সে ভালো সাবজেক্টে চান্স পায় অনেক সময়। কিন্তু দেখা যায় যদি তুমি বায়োলজি বাদ দাও, যেহেতু তোমার জন্য সিট 600 কমে গেছে, বাকিরা পরীক্ষা দেবে 1900 সিটের জন্য, তুমি পরীক্ষা দেবে 1300 সিটের জন্য। ধরো যদি বায়োলজির বদলে ইংরেজি আনসার করো, এই জন্য চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায় যদি কেউ বায়োলজি বাদ দাও। এই জন্য আমি বায়োলজি আনসার করছিলাম। আবার ধরো তুমি যদি এমন একটা স্টুডেন্ট হও, তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে ম্যাথ, তাহলে তোমাকে আনসার করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, তোমাকে বায়োলজি আনসার করতেই হবে, আর তুমি ম্যাথ আনসার করতে পারো, তুমি বাংলা আনসার করতে পারো, তুমি ইংরেজি আনসার করতে পারো। একই কথা প্রযোজ্য যদি ম্যাথ বাদ দাও, কম্পিউটার সায়েন্স, তারপরে হচ্ছে ট্রিপল ই, তারপরে হচ্ছে আইটি, তারপরে হচ্ছে ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, এরকম প্রায় 800 অথবা 900 সিটের জন্য তুমি এলিজিবল হবা না ঢাকা ইউনিভার্সিটিতে। এই জন্য আমি সবাইকে বলবো ভাই বাংলা ইংরেজির দিকে যেও না, কারণ এমনিতেই এমন না যে ইংরেজি তুমি খুব মহা পারো। ধরো এখানেও এমন থাকতে পারে যে সারা বছর ইঞ্জিনিয়ারিং চিন্তা করছি, বায়োলজি পড়ি নাই, আমি এখন বায়োলজি আনসার করব না। আমি বলবো যদি মেইন টার্গেট ডিউ হয়ে থাকে, তাহলে এটা আমার পরামর্শ থাকবে এই 4টা আনসার করো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এই 4টা আনসার করা সেফ জোন। তোমার জন্য কোনো সিট বাদ যাবে না, তোমার জন্য সবগুলো সিট এলিজিবল হবে, চান্স পাওয়ার প্রবাবিলিটিও একেবারে 100% থাকবে, যতটুকু তোমার জন্য প্রযোজ্য ছিল সবই থাকবে। তো হিসাবটা কিভাবে হয়? ডিউতে মোট পরীক্ষা হয় হচ্ছে 100 মার্কসের, প্রতিটা সাবজেক্টে 25 মার্কস, ফিজিক্সে 25, কেমিস্ট্রি 25, ম্যাথ 25, বায়োলজি 25। এবং এই 25 আবার কেমনে হয়? 25 হয় হইতেছে 15 হয় রিটেন, আর 15 হয় এমসিকিউ, আর 10 হয় হচ্ছে রিটেন। এবার এখানে একটু বলে দেওয়া দরকার, প্রথমত ভাই কোনটা বেশি ইম্পর্টেন্ট? এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট। কেন ভাইয়া? কারণ ডিউর ভর্তি পরীক্ষায়, মানে বুয়েটে যেরকম তোমরা দেখবা যে প্রথমে প্রিলি নেয়, তারপরে একটা সার্টেন স্টুডেন্ট টিকায়, তারপরে রিটেন নেয়, ভাই ডিউতে ওই কাজটাই হয়, কিন্তু একসঙ্গে পরীক্ষাটা নিয়ে নেয়। মানে ওরা প্রথমে এমসিকিউ নাম্বার দেখে, নাম্বার দেখে ওরা এভাবে চিন্তা করে যে 6000 বা 7000 বা 9000 স্টুডেন্টের রিটেন খাতা আমরা দেখব, কারণ রিটেন খাতা দেখতে ম্যানুয়ালি দেখা লাগে, এমসিকিউ তো মেশিনে দেখা যায়, এই জন্য এমসিকিউ খাতা দেখা সহজ স্যারদের জন্য। তো প্রথমে এমসিকিউ দেখে, দেখে তারপরে একটা সার্টেন নাম্বার অফ স্টুডেন্ট রেখে দেয় যে আমি এদের রিটেন খাতা দেখব বা এদের রেজাল্ট আমি ইভালুয়েট করব, এরপরে গিয়ে হইতেছে আমরা এইখানে গিয়ে হচ্ছে রিটেন খাতা দেখব। সো কথা হচ্ছে রিটেনে তুমি 40-এ 40 পাইলা, বাট এমসিকিউতে ওই নাম্বারটা রাখতে পারলা না যে নাম্বারে ধরো 9000 স্টুডেন্ট থাকে, তাহলে কিন্তু তোমার খাতা দেখাই হবে না। আবারও বলতেছি, এটা খুবই দুঃখজনক যে রিটেন তুমি অনেক ভালো লিখছো, অনেক ভালো পারছো, কিন্তু এমসিকিউতে তুমি এমন নাম্বার পাইলা না যে নাম্বারে তুমি তোমার রিটেন খাতাটা দেখার যোগ্য হইছো, তাহলে কিন্তু ভাই এটা খুবই হতাশাজনক। এই জন্য আমি সবাইকে বলবো, যেহেতু তুমি অ্যাডমিশন দিচ্ছ এবং ভার্সিটির মধ্যে শুধুমাত্র একটা ভার্সিটি আছে যেখানে রিটেন পরীক্ষা হয়, বাট স্টিল সেখানে রিটেন থেকে এমসিকিউটা বেশি ইম্পর্টেন্ট। আশা করি আমার কথা সবাই বুঝতে পারছে, এই জন্য এমসিকিউর উপরে বেশি জোর দিতে হবে, এটা নিয়ে কথা বলবো, সমস্যা নাই। এরপর হিসেবে পাস মার্কস কত এমসিকিউতে, এটা আসলে বলা যায় না, এক এক বছর এক এক রকমের হয়। তবে আমি ধারণা করি এই যে 4 15 60, তো কেউ যদি এই 60-এর মধ্যে 35 পায় অথবা 40-এর আশেপাশে পায়, স্ট্যান্ডার্ড প্রশ্নে তার রিটেন খাতা দেখা হয়। তো চেষ্টা করবা 60-এর মধ্যে 35 থেকে 40 বা অ্যাভাব 35 নাম্বারটা মোটামুটি সেফ বলা যায়।
এখন ভাই ডিউতে র্যাঙ্ক কি 100 নম্বরের মধ্যে হিসাব করে? উত্তর হচ্ছে না, 100 নম্বরের মধ্যে র্যাঙ্ক হিসাব করা হয় না, র্যাঙ্ক হিসাব করা হয় 120 নম্বরের মধ্যে। সো এই 120 ভাই কিভাবে হিসাব হয়? দেখো এই তো 100, তুমি এসএসসিতে যে জিপিএটা পাইছো 4 সাবজেক্ট সহ, কিন্তু তাকে গুণ করা হয় 2 দিয়ে। ধরো তুমি যদি 5 পাও তাহলে 2 দিয়ে গুণ করলে হয় 10। তুমি এইচএসসির যে জিপিএটা পাইছো বা পাওয়া আর কি, এখনো তো পাও নাই, তাকে গুণ করা হয় 2 দিয়ে। এই যোগ করলে হবে হচ্ছে মোট 20। তাহলে দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10। সো কেউ যদি এইখানে 5 পেয়ে থাকে আর এইখানেও যদি 5 পেয়ে থাকে, সে ফুল 20 নাম্বার ক্যারি করে ডিউতে বসছে। কারো যদি কম থাকে 1-2 নাম্বার, সেটা কভার করা যায়, খুব কোনো একটা সমস্যা নেই। সো তোমার কত নাম্বার আছে তুমি একটু হিসাব করো, এসএসসি জিপিএটা হিসাব করো, দেখো কত নাম্বার কম আছে। আর ইনডাইরেক্টটা তো এখনো হাতে পাও নাই, যখন হাতে পাবো তখন হিসাব করো। এখন প্রশ্ন হচ্ছে ভাই 120 এর মধ্যে কত পাইলে চান্স হয়? এটা কঠিন প্রশ্ন, বাট অনেকেই জিজ্ঞেস করে, আমি আনসারটা দিয়ে দিচ্ছি যে 120-এ কত পাইলে আসলে চান্স হয়। 120-এ তুমি যদি চান্স পেতে চাও ডিউতে, ধরো আমি ধরে নিলাম 3000 র্যাঙ্ক পর্যন্ত চান্স পাওয়া যায়। কারণ পিছনের দিকে সাবজেক্টে অনেকে পড়ে না, অনেকে বুয়েটে চলে যায়, অনেকে মেডিকেলে চলে যায়, অনেকে জাহাঙ্গীরনগরে যায়, অনেকে সাস্টে যায়, অনেকে যার যার প্রেফারেন্স। সো 3000 র্যাঙ্ক তুমি যদি করতে চাও, তাহলে তুমি এই 120-এর মধ্যে আমি বলবো 70 থেকে 75 হইতেছে সেফ মার্কস স্ট্যান্ডার্ড প্রশ্নে। আর ডিউতে হচ্ছে কিছু সাবজেক্ট আছে খুবই ডিমান্ডিং, যেমন ধরো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, ডিউর সিএসসি, ডিউর আইটি, তারপরে হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, খুবই ডিমান্ডিং সাবজেক্ট। তুমি যদি ওই টাইপের সাবজেক্টে চান্স পেতে চাও, মানে সোজা কথা বলি, তুমি যদি 1000-এর মধ্যে থাকতে চাও, তাহলে 1000-এর মধ্যে থাকতে গেলে তোমাকে 85 অথবা এর আশেপাশে নাম্বারটা পেতে হবে। আশা করি ডিউ নিয়ে সব জল্পনা কল্পনা গেছে। নাম্বার হচ্ছে তোমার এসএসসি এইচএসসি মিলাই থাকা লাগবে হচ্ছে জিপিএ 8, কোনোটাতে 3.5-এর কম থাকা যাবে না। এরপরে আসি, তোমাকে 2024 সালে এইচএসসি পরীক্ষার্থী, 2019 থেকে 2022 পর্যন্ত এসএসসি পরীক্ষার্থী হতে হবে। মোট পরীক্ষা হবে 120-এর মধ্যে, তোমার নাম্বারটা হিসাব হবে এসএসসি এইচএসসির উপরে 20, পরীক্ষা হচ্ছে 100। পরীক্ষার ইম্পর্টেন্ট কোনটা? রিটেন, এমসিকিউটা। আরেকটু বলে দিই, এমন না কিন্তু যে তোমাকে এমসিকিউ আর রিটেন একসঙ্গে করতে দিবে। এমসিকিউর জন্য আলাদা টাইম, রিটেনের জন্য আলাদা টাইম। এমসিকিউ টাইমে রিটেন লেখা যাবে না, রিটেনের টাইমে এমসিকিউ লেখা যাবে না। এগুলো আশা করি জানো, ক্যালকুলেটর নাই সেগুলো জানো, এগুলো আমরা কোর্সের মধ্যে সব আলোচনা করবো আস্তে ধীরে। এরপর দেখি 24 ব্যাচের বর্তমান অবস্থা কি আসলে। এটা আসলে আমি জানি না তোমরা ডিনাই করবা কিনা, তোমাদের হয়তো আমার কথাটা মেনে নিতে বাধ্য তোমরা। যতগুলো ব্যাচ, আমি তো নিজে 14 ব্যাচ, তার আগে 2-1টা ব্যাচ সম্পর্কে আমি খবর জানি, তারপরে তো সব ব্যাচ সম্পর্কে আমি খবর জানি, কারণ সব ব্যাচ আমার চোখের সামনে দিয়ে গেছে। সম্ভবত গড় পড়তায় যদি আমি বলি, এইচএসসি 24 ব্যাচ হচ্ছে সব থেকে দুর্বল বেসিক নিয়ে অ্যাডমিশনের পড়াটা শুরু করছে। এটা সত্যি কথা, এখানে তোমাদের কোনো দোষ নাই। এ সবার কথা বলছি না, তুমি তার বাইরে হতে পারো, কিন্তু যদি আমি ওভারঅল বলি, বা আমি আমার চোখে দেখা গত 12-14টা ব্যাচের মধ্যে জাস্ট উইকেস্ট বেসিক নিয়ে অ্যাডমিশনের পড়া শুরু করবে এইচএসসি 24। তো কেন ভাইয়া এত বেসিক কেন দুর্বল? বেসিক দুর্বল হওয়ার কারণ আছে। তোমরা আসলে হচ্ছে, মানে এই দোষটা আসলে তোমাদের না। প্রথমত ভাইয়া, তোমরা টাইমটা খুবই কম পাইছো। আমরা যখন এইচএসসি পরীক্ষা দিতাম, তখন আমরা টাইম পাইছি 2 বছর 3 মাস 4 মাস এরকম, মানে 2 বছরের উপরে সময়টা পাইছি। তোমরা সময় পাইছো মাত্র 1 বছর 2 মাস, ক্লাস হয়েছে আরো কম। এরপরে আসি হচ্ছে, তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিবা, তখন ভাই আসলে হচ্ছে একটা বন্যা, এবং এইচএসসি পরীক্ষা পেছাবে না, এই আন্দোলন সেই আন্দোলন। সো আলটিমেটলি আন্দোলনগুলো নিয়ে হলে কি হয়, সবার ফেসবুকে চোখ, সবাই তোমরা ফেসবুকে আপডেট দেখছো, যেসব গ্রুপে এই ইস্যুগুলো নিয়ে কথা বেশি হয় সেসব গ্রুপে ঢু মারছো, এটা করছো তোমরা ভাই, অস্বীকার করার কিছু না, আমি তো দেখছি। তখন হয় কি যে পড়াশোনার যে কনসেন্ট্রেশন, একাগ্রতা, এটা থাকে না। খালি মনে হয় কি আপডেট আসবে, কালকে কর্মসূচি আছে, তারপরের দিন স্মারকলিপি জমা দেওয়া আছে, তারপরের দিন শাহবাগে যাইতে হবে। হয়তো যাওনি অনেকে, কিন্তু এই জিনিসগুলো তোমাকে পড়াশোনায় হেল্প করে না। এরপরে আসি হইতেছে আন্দোলন। তোমরা অনেকে ছিলা সরাসরি আন্দোলনে যুক্ত ছিলা, আবার অনেকে ছিলা আন্দোলনে যুক্ত নাই, কিন্তু বাংলাদেশের কোনো নাগরিক এই আন্দোলনের ইনফ্লুয়েন্সের বাইরে না। আমরা সবাই চিন্তিত ছিলাম, মন খারাপ ছিল, এত মানুষ মারা হচ্ছে, শেষে আবার 5 তারিখের পরে খুশিতে 4-5 দিন পড়া হয়নি। তো আন্দোলনের জন্য তোমরা পড়তে পারো নি, তুমি স্বীকার করো আর না করো। কিন্তু অন্যান্য বছর তো এত বড় আন্দোলন হয় না, অন্যান্য বছরও ছোটখাটো আন্দোলন হয়, হরতাল অবরোধ হয়, বাট হরতাল অবরোধে মানুষের আসলে এতটা কনসার্ন থাকে না এই আন্দোলনে আমাদের যে পরিমাণ কনসার্ন ছিল। তারপরে আবার আসলো বন্যা। আগেটা ছিল হইতেছে সিলেট উত্তরবঙ্গে বন্যা, আর এখন বন্যা আসলো হইতেছে
নোয়াখালী, কুমিল্লা, তারপরে হচ্ছে ফেনী, এই অঞ্চলে। এই বন্যার জন্য আমাদের অনেকের মন খারাপ, আমরা ত্রাণ নিয়ে অনেক কাজ করছি। আবার আন্দোলনের পরে তো অনেকে তোমরা ট্রাফিক নিয়ে কাজ করছো, ট্রাফিক রাস্তায় হচ্ছে কাজ করছো, সেখানেও পড়াশোনার ক্ষতি হয়েছে, অনেকে অসুস্থ হয়ে গেছে, অনেকে হসপিটালে ছিল আন্দোলনে অসুস্থ হয়ে। এরপর আবার আসলো কি, এইচএসসি পেছাবে কি পেছাবে না, আবার আন্দোলন। আগের আন্দোলন ছিল অন্য আন্দোলন, এবার তোমাদের আন্দোলন। তো এই সব মিলে মানে আমি জানি না তোমরা কতটুকু কি পড়ে আসছো, আমি খুবই হচ্ছে তোমাদের এই নিয়ে খুবই টেনসড যে আসলে এত কিছুর পরে একটা স্টুডেন্ট কি জেনে তারপর এইচএসসি পরীক্ষা দিবে বা অ্যাডমিশনে বসবে। সো তোমরা আসলে আমার বলা যায় আমি যতগুলো ব্যাচ দেখছি আমার সামনে, সব থেকে উইক বেসিক নিয়ে আসলে তোমরা অ্যাডমিশনে বসছো। এবং এটা তুমি একলা না, তোমার ব্যাচের সবার, দু একজন এক্সেপশনাল স্টুডেন্ট বাদে বাকি সবারই হচ্ছে এই সিচুয়েশন, এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করো যে ভাই রেজাল্ট কিভাবে হবে। বিশ্বাস করো ভাই, রেজাল্ট কিভাবে হবে এটা আসলে আমি এখনো জানি না। So, আমি যখন কোনো একটা কথা বলবো তখন তোমরা আসলে এটাকে হয়তো বিশ্বাসযোগ্য মনে করবা যে ভাইয়া আপনি হয়তো ঠিক কথা বলছেন। সো এটা নিয়ে আমি আসলে এখন কোনো কথা বলতে চাই না। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, রেজাল্ট যারা তোমাদেরকে বানাবেন বা যারা রেজাল্ট নিয়ে নীতি নির্ধারণ, আমি ধারণা করি ওনারাও হয়তো এখনো ঠিক করেন নাই যে তোমাদের রেজাল্টটা কিভাবে হবে। কারণ এখানে অনেকগুলো ঝামেলায় চলে আসছে। ঝামেলা কি দেখো, যদি তুমি যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলোকে আমলে নিতে চাও, মানে সাবজেক্ট ম্যাপিং করতে চাও, এখানে আবার আন্দোলন হবে। কারণ অনেকের ফিজিক্স পরীক্ষা ভালো হয় নাই, অনেকের আইসিটি পরীক্ষা ভালো হয় নাই। আবার সেই সাবজেক্ট ম্যাপিং করতে গেলে সিলেট বোর্ডে তো আবার পরীক্ষা হয় নাই দুইটা। তো সেইটা আবার কিভাবে আমলে নেবে, এখানে আবার একটা ইস্যু চলে আসছে। আবার ধরো অনেকে এমনও হইতে পারে যে এসএসসি পরীক্ষায় হায়ার ম্যাথ ছিল না, এখানে আবার হায়ার ম্যাথ সে আছে। সো দেখা যায় আসলে আমি যতটুকু মনে হয় এখন যারা তোমাদের হচ্ছে রেজাল্ট বানাবে, ওনারা নিজেরাই হয়তো ঠিক করেননি যে তোমাদের রেজাল্টটা কিভাবে বানাবে। সো এটা আসলে কেমন হবে কি হবে এটা আশা করি যখন জানা যাবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো, যদি আমি জানি আর কি। এরপরে আসি অ্যাডমিশন কবে হতে পারে, এই প্রশ্নটা তোমরা অনেকেই করো যে ভাই আমাদের হাতে আর কয় মাস সময় আছে। আমি এটা একটু লজিক দিয়ে বুঝাই দিই। তোমাদের সিনিয়র যারা আছে, মানে আমি 23 ব্যাচের কথা বলছি, তোমরা কি জানো 23 ব্যাচের কোনো ক্লাস শুরু হয়েছে কিনা? কারো কি জানা আছে? যদি কোনো বড় ভাইয়া আপু থেকে থাকে তাহলে দেখবা এখনো পর্যন্ত 23 ব্যাচের কোথাও ক্লাস শুরু হয়নি, পাবলিক কোথাও ক্লাস শুরু হয়নি। যেমন কুয়েট, রুয়েট, চুয়েট, ওইখানে ক্লাস শুরু হওয়ার কথা ছিল জুলাই মাসে। সো জুলাই মাসে তো হইল না, ওদের এখনো শুরু হয়নি। এবং সেপ্টেম্বর অক্টোবরেও হবে কিনা তারও সন্দেহ আছে। মেডিকেলে এখনো ক্লাস শুরু হয়নি, মেডিকেলে শুধু ওদের ওরিয়েন্টেশনটা হয়েছে। তাহলে দেখো 23 ব্যাচের এখনো ক্লাস শুরু হয়নি। সো ভাই ওদের ক্লাস শুরু হওয়া না হওয়ার সাথে কি আমাদের অ্যাডমিশনের টাইমের সম্পর্ক আছে? আনসার হচ্ছে আছে, অবশ্যই আছে। কোনো ভার্সিটি একসঙ্গে দুইটা ব্যাচ ফার্স্ট ইয়ারে উঠায় বসে রাখে না। এখন আমি তোমাদেরকে বলি যে যেসব জায়গায় ইয়ার সিস্টেম সেইখানে তো আরো ভয়াবহ অবস্থা। সো আমরা ওর্স্ট কেস সিনারিও সেমিস্টার সিস্টেম চিন্তা করি। পাবলিক ইউনিভার্সিটিতে সব জায়গায় সেমিস্টার হচ্ছে 6 মাসে, আর প্রাইভেটে সেমিস্টার হচ্ছে 3-4 এরকম মাসে। ওরা 3টা সেমিস্টার পরে একটা বছরে, পাবলিকে হচ্ছে 2টা সেমিস্টার করে। যেমন ডিউতে আমার ডিপার্টমেন্ট সেমিস্টার ছিল না, আমার ডিপার্টমেন্ট ইয়ার ছিল। কিন্তু আবার যারা আমি দেখি আমার বন্ধুরা যারা আইআইটিতে পড়তো, মানে ডিউর আইআইটি, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, আইটি যেটাকে বলে, আইটিও বলে আইআইটিও বলে, তো ওরা আবার 6 মাসের সেমিস্টার পড়তো। এখন একটা সেমিস্টার শেষ হইতে 6 মাস সময় লাগবেই, যদি ধরো সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়। এখন ওদের যদি ক্লাস শুরু হইতে 6 মাস সময় লাগে, তার আগে তোমরা আসলে পরীক্ষা দিতে বসছো না। সো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মেডিকেলে তো আরো বেশি লাগে, মেডিকেলে ইয়ার লাগে। অন্যান্য জিএসটিতে তো এখনো, মানে কৃষিগুচ্ছতে এখনো পরীক্ষা হয়নি, জিএসটিতে ক্লাস শুরু হইতে আরো দেরি হয়। তো যদি বলা হয় ভাইয়া অ্যাডমিশনটা কবে নাগাদ হতে পারে, আমি সবাইকে বলবো যে ওদের ক্লাস শুরু হওয়ার আগেই তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। তুমি 5 মাসের মতো সময় অ্যারাউন্ড পাচ্ছ, এটা আমার ধারণা, বুঝছো? এটা শাশ্বত কোনো কথা না, এটাকে একেবারে ইয়া ধরে বসে থাকার সময় নাই, মানে বসে থেকো না যে ভাই 5 মাস বলছে মানে 5 মাস। তবে হ্যাঁ, আমি ধারণা করি তুমি 5 মাসের আশেপাশের সময় এখনো হাতে পাচ্ছ। মনে মনে ধরে নাও তোমার হাতে এখনো 5টা মাস সময় আছে। এবং এই 5টা মাস তোমার বেসিক যত দুর্বল থাকুক না কেন ভাইয়া, যদি তুমি 5টা মাস আমাকে ডেডিকেটেডলি দিতে পারো, আমি বলে দিলাম তোমার ডিউতে বলি বা অন্য ভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বা জিএসটি বা সাস্ট, তোমার যেখানে পছন্দ সেটা হচ্ছে তুমি খুব ভালো মতো পারবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। 5 মাসে অনেক কিছু করা পসিবল, অনেক কিছু। তো বেসিক তোমার যাই হোক না কেন, যত দুর্বল হোক না কেন, যাই হোক না কেন ভাই, 5টা মাস সময় আমাকে দাও, দেখবা তোমার ভালো কোথাও চান্স হবে, এটা নিয়ে তুমি টেনশন নিও না।
এই 5টা মাস আমি কি হিসাব করে বলছি আশা করি বুঝতে পারছো। মানে এমন না যে হইতেছে আমি আন্দাজে বলছি। এখনো কোথাও 23 ব্যাচের ক্লাস শুরু হয় নাই। সো অ্যাট লিস্ট একটা সেমিস্টার তোরা পার করবে, তার আগে তো তোমাদের অ্যাডমিশন হবে না, তাই না? এরপর আসি ভাই ডুজ অ্যান্ড ডোন্টস। এই স্লাইডে আসলে আমি অনেকক্ষণ ধরে থাকবো এবং এখানে কিছু ব্ল্যাঙ্ক স্লাইড হচ্ছে আমি তোমাদেরকে নিয়ে আসছি। ডুজ অ্যান্ড ডোন্টস মানে করণীয় এবং বর্জনীয়। প্রথমত ভাইয়া, অ্যাডমিশনে চান্স পেতে গেলে কি কি লাগে? সো আমি কি কি লাগে তোমাদেরকে একটু বলে দিই। বিশ্বাস করো ভাই, আমি তোমাদের কাছে একটু জিজ্ঞেস করি যে তোমরা বলো তো ভাই, অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য সব থেকে বড় গুণ কি বা বড় কাজটা কি? অনেকে বলতে পারো অনেক ভালো বেসিক থাকা লাগবে, আই ডিনাই। অনেকে বলতে পারো যে অনেক ভালো পড়াশোনা করা লাগবে, অবশ্যই দরকার, বাট 1 নাম্বার না। 1 নাম্বারে কি দরকার জানো? 1 নাম্বারে দরকার তোমার আত্মবিশ্বাস। তুমি যতই পড়াশোনা করো না কেন, তুমি যতই ভালো বেসিক নিয়ে আসো না কেন, তোমার যদি এইটা না থাকে তুমি অ্যাডমিশনে চান্স পাবা না ভাই। অনেকে পায় হয়তো বা সেটা খুব রেয়ার কেস। অ্যাডমিশনে চান্স পাওয়ার প্রথম শর্ত হচ্ছে তোমাকে বিশ্বাস করতে হবে তুমি চান্স পাবা। তোমাকে বিশ্বাস করতে হবে তুমি তোমার বেস্ট এফোর্টটা দিবা। তোমাকে বিশ্বাস করতে হবে তোমার দ্বারা সম্ভব। এই বিশ্বাস তুমি যদি না করো, অ্যাডমিশনে চান্স তোমার হওয়াটা কঠিন হয়ে যাবে। সো যারা এই ভিডিওটা দেখছো, আমি সবাইকে বলবো আগে নিজেকে 3বার বলে নাও যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি চেষ্টা করব। বিশ্বাস করে ভাই, এই বিশ্বাসের অ্যাডমিশনে চান্স হবে না। তো সবাই নিজের মধ্যে এই বিশ্বাসটা আগে আগে স্থির করো। আগে এই বিশ্বাসটা নিয়ে আসো তোমার দ্বারা সম্ভব। তুমি জীবনে অনেক বাধা পার করে আসছো, তুমি এর থেকে অনেক বড় বড় প্রতিকূল অবস্থা থেকে উঠে আসছো, তুমি এটাও পারবা। এমন আহামরি কঠিন এটা কিছু না। এরপর হচ্ছে ভাই আর কি লাগে? আর লাগে হইতেছে, বিশ্বাস করো ভাই, রেগুলারিটি লাগে। রেগুলারিটি। অ্যাডমিশনটা কিন্তু 5 মাসের। 5 মাস মানে কিন্তু এত কম সময় না। তো তুমি 1 সপ্তাহ পড়লা না, পরের 1 সপ্তাহ আবার পড়লা না, এরপরে 2 সপ্তাহ আবার ধুমায় পড়লা, এটা আইডিয়াল কেস না। আইডিয়াল কেস হচ্ছে তুমি একেবারে সুন্দর মতো শেষ পর্যন্ত ভালো মতো পড়াশোনা করো। আর কি দরকার? আর দরকার হচ্ছে প্রচুর প্র্যাকটিস দরকার। তুমি যত প্র্যাকটিস করবা অ্যাডমিশনে তুমি তত বেশি ভালো করবা। যত চর্চা থাকবে, প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়বে, নতুন প্রশ্ন হ্যান্ডেল করার ক্যাপাসিটি বাড়বে, এক্সাম হলের যে টেম্পারমেন্ট, সেই টেম্পারমেন্টটাও তুমি ভালো মতো ধরতে পারবা। এই জিনিসটা দরকার। আর পড়াশোনা তো অবশ্যই দরকার। তো আমি এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, কয়েকটা ডুস, যে জিনিসগুলো তোমাকে করতে হবে। নাম্বার 1, যেটা তো বললাম যে নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে তুমি পারবা। ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন যারা নেয় তাদের মধ্যে একটা হীনম্মন্যতা থাকে। ওরা ভাবে যে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছি না, তাহলে যারা ইঞ্জিনিয়ারিং নিচ্ছে এরা মনে হয় আমাদের থেকে ভালো, যারা মেডিকেলে নিচ্ছে তারা বোধহয় আমাদের থেকে ভালো। হতে পারে ভালো, কিন্তু তুমি পড়াশোনা করছো, ওরাও পড়াশোনা করছে, এবং ওদের থেকে তোমাদের কিছু প্লাস পয়েন্ট আছে। তুমি ম্যাথ ভালো পারো, ও ম্যাথ এত ভালো করে না মেডিকেলে যারা পড়ে বা মেডিকেলের প্রস্তুতি যারা নিচ্ছে। আবার তুমি এদিকে বায়োলজি ভালো পারছো, কেমিস্ট্রি ভালো পারছো। ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা কেমিস্ট্রি একটু কম পারে, বায়োলজি একটু কম পারে। সো দুই পক্ষ থেকে ওদের কিছু ড্রব্যাক আছে যেটা তোমাদের নাই। এই জন্য চেষ্টা করবা এই জিনিসটা বিশ্বাস করতে যে যে যেরকম প্রস্তুতি নিচ্ছে না কেন, আমি আমার জায়গা থেকে বেস্ট, আমি ট্রাই করলে পারবো, এই বিশ্বাসটা রাখবা। নাম্বার 2 হচ্ছে ভাই, ফিউচার এবং পাস্ট, এটা নিয়ে চিন্তা ভাবনা বাদ দিতে হবে। কিরকম? পাস্টে কি করছি, কতটুকু গ্যাপ দিছি, ফাঁকিবাজি করছি কিনা, ফাঁকিবাজি না করলে কি হইতো, শুরু থেকে এই পর্যন্ত পড়লে কি হইতো, এরকম অনেক চিন্তা আমাদের মধ্যে আসে। এবং সেখান থেকে আমাদের অনুশোচনা আসে যে আমি যদি না করতাম, আমি যদি ওইটা না করতাম, এটা না করতাম, তাহলে এখন ভালো অবস্থায় থাকতাম। এই অনুশোচনা তোমাকে হেল্প করবে না, আর বাদ দাও। যেটা গেছে এটা গেছে। এরপরে চান্স যদি না পাই তাহলে কি হবে, যদি চান্স পাই তাহলে কি হবে, এরকম কল্পনা আমরা করি। কল্পনাগুলো খুব রঙিন হয়, মজা লাগে, ভাবতে মজা লাগে যে চান্স। এবং হ্যাঁ, তুমি যদি চান্স পাইলে কি কি হবে পজিটিভ চিন্তা করলে ঠিক আছে, বাট পজিটিভ চিন্তা তোমাদের মধ্যে কম আসে, তোমাদের মধ্যে নেগেটিভ চিন্তা বেশি আসে। চান্স না পাইলে কি হবে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, তারপরে হইতেছে বাবা মা কি বলবে, এত টাকা আমার জন্য খরচ করলো, আমি কি দিতে পারবো তাদেরকে। এই যে যে তোমার ফিউচার নিয়ে চিন্তা, এগুলো আসলে তোমাকে পড়াশোনায় হেল্প করবে না। তাহলে পাস্ট তোমার হাতে নাই, যেটা চলে গেছে, তুমি টাইম মেশিন দিয়ে ওইখানে যেতে পারছো না। ফিউচার তোমার হাতে নাই, কারণ আল্লাহ ছাড়া কেউ ফিউচার জানে না। সুতরাং তুমি এই দুইটা নিয়ে চিন্তা করা বাদ দাও। তুমি কি নিয়ে চিন্তা করবা? তুমি তোমার প্রসেসটা নিয়ে চিন্তা করবা যে ঠিক আছে, আমি এইটুকু পড়ছি, আমাকে এইটুকু পড়তে হবে। কালকে শাওন ভাই এইটুকু পড়াইছে, শাওন ভাই আমার ক্লাসের এইটুকু পড়তে হবে। কালকে অমুক জায়গায় এটার উপর পরীক্ষা আছে, আমি এটার উপরে পড়বো। ভাই এটা কেন পড়তেছি? অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য? চিন্তা করারই দরকার নেই। এটা কিসের জন্য পড়ছি? ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য? চিন্তা করারই দরকার নেই। যদি এরকম চিন্তা করো যে হইতেছে
চান্স পাইলে আমি এলাকায় যাব, সবাই আমাকে দাম টাম দিবে, এই চিন্তা করলে করো, আমার সমস্যা নাই, পজিটিভ চিন্তা। কিন্তু নেগেটিভ চিন্তা করলে এটা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে। এই ভয়টা তোমাকে পড়াশোনা থেকে দূরে রাখবে, তুমি ডিপ্রেশনে চলে যাবা। সো অবশ্যই প্রথমত আত্মবিশ্বাস রাখতে হবে। দ্বিতীয়ত তোমার অবশ্যই হইতেছে পাস্ট এবং ফিউচার, এটা নিয়ে চিন্তা বাদ দিতে হবে। তারপর হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। ভাই 5টা মাস সময় কিন্তু আরো বেশি পাবা হয়তোবা, যারা জিএসটি তে পরীক্ষা দিবা তারা আরো বেশি সময় পাবা। এই সময়টাতে ভাই রেগুলারিটি খুব বড় জিনিস। তুমি দৈনিক পড়তে হবে, দৈনিক পড়তে হবে, ঘুমাইতে হবে। মনে রাখবে এটা কিন্তু তোমার স্প্রিন্ট না যে পরশুদিন পরীক্ষা, একেবারে চোখ নাক কান বন্ধ করে পড়াশোনা করি, পরীক্ষা শেষে চিল করব। 5টা মাস সময় এত কম সময় না কিন্তু। সো এই 5টা মাস সময় তুমি যদি আমাকে দিতে পারো, তোমার বেসিক যাই থাকুক না কেন তুমি চান্স পাবো, আমি তোমাকে কথা দিলাম। ভালো কোথাও ভালো সাবজেক্টেই চান্স পাবো, তোমার কথা, এই কথাটা আমি তোমাকে দিচ্ছি। তারপর হচ্ছে ভাই পড়াশোনা কিভাবে করতে হবে সেটা একটু পরে বলতেছি। সো এই 3টা জিনিস তুমি যদি ফলো করতে পারো, তাইলে দেখবা তুমি খুব ভালো মতো হচ্ছে অ্যাডমিশনে চান্স পেয়ে যাবে। এবার দেখি ডোন্টস কি। প্রথমত আত্মবিশ্বাস রেখো, বাট অতি আত্মবিশ্বাস রেখো না যে পরীক্ষা দিলেই তো হয়ে যাবে, পরীক্ষা দিলেই তো আমি চান্স পেয়ে যাব, আমি তো অমুক অমুক স্টুডেন্ট ছিলাম, এই ছিলাম সেই ছিলাম। এই অতি আত্মবিশ্বাস এটা অবশ্যই নিজের মধ্যে রাখা যাবে না। এরপর হচ্ছে ভাইয়া এই সময়টাতে আমরা অনেকেই যে ভুলগুলো করি সেটা হচ্ছে যে অনেকেরই এখানে প্রেম টেম থাকতে পারে। এখন যদি এই লাভ লাইফটা তোমার এক্সিস্ট করে, ওইটা নিয়ে আমরা অনেক বেশি সময় দিই। এবং অনেক বেশি সময় দিই মানে হইতেছে যে ধরো এই ঝগড়া হচ্ছে, আমরা অনেকে মনে করে থাকি দিনে 30 মিনিট কথা বলা, দিনে 20 মিনিট কথা বলা খুব একটা ক্ষতি তো হয় না। কিন্তু ইস্যুটা হইতেছে যে যদি তোমার ব্যাচমেটের সাথে প্রেম হয়ে থাকে, তুমি নিজেরও ক্ষতি করছো, ওরও ক্ষতি করছো। কারণ ভাই 30 মিনিট কথা বলা মানে 30 মিনিট না, আমরা এটা নিয়ে ভাবি বেশি, এটা নিয়ে আমাদের মাথায় বেশি থাকে। সো মেইন প্রায়োরিটিটা পরিবর্তন হয়ে যায়। ঝগড়াঝাটি হইলে কিন্তু অনেক বেশি সময় নষ্ট হয়। আমি বলবো যে এখন এমন একটা অবস্থায় রাখো যেটা নিয়ে আসলে উচ্চবাচ্য না হয়, মানে খুব একটা ঝগড়া টগড়া হওয়া এরকম কিন্তু না হয়। মানে আমি বলতে চাচ্ছি যে খুব বেশি নিচে নামারও দরকার নেই, উপরে ওঠারও দরকার নেই, সম্পর্কের একটা লেভেলে রেখে দাও। কোনো রকমের কোনো ঝগড়াঝাটি এখন করা যাবে না, কারণ এখন একদিন ঝগড়া হলে 3 দিন তুমি পড়তে পারবা না। এরপরে আসি হইতেছে ভাই আমরা এই সময়টাতে এসে নতুন করে কিছু ট্রাই করব না, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। যেমন ধরো এখন তোমার হুট করে মনে হইলো যে একটা গেম ডাউনলোড করি, করা যাবে না। কারণ এই সময় এই জিনিসটা তোমাকে খুব ক্ষতি করবে। মনে হইলো যে একটা নতুন সিরিজ শুরু করি, শুরু করা যাবে না। নতুন একটা মুভি সিকুয়েল শুরু করি, শুরু করা যাবে না। নতুন একটা গল্পের বই এখন শুরু করি, এটা গল্পের বই পড়তে পারো, গল্পের বই পড়লে সমস্যা নেই। বাট এই সময়টাতে শুরু না করা ভালো। কারণ তোমার এমনিতে যদি বেসিক উইক থাকে, এখন তুমি যদি সিরিজ শুরু করো, গেম শুরু করো, নতুন একটা ধরো ফার্স্ট ইউটিউব চ্যানেল শুরু করলা, ফেসবুক পেজ শুরু করলা, মানে নিজে করা, যে অনেকেই করে দেখি, এই কাজগুলো এখন করা যাবে না। সো এবার আসে তুমি পড়বা কিভাবে, পড়বা কিভাবে সেটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি একটু লেকচারটা দেখাই। আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, তখন আমি সবসময় হইতেছে উইকলি রুটিনে বিশ্বাসী ছিলাম। উইকলি রুটিন মানে আমি ডেইলি রুটিন কখনো করতে পারতাম না, করলে ফলো করতে পারতাম না। কারণ হচ্ছে ডেইলি রুটিন ফলো করতে গেলে ফলো করা হয় না। এবং দেখা যায় একটা দিনে তো ভাই কাজ টাজ থাকতেই পারে। সো একটা দিনে যদি আমি কোনো সকালের রুটিনটা ফলো না করতে পারলে বিকালের ফলো করার মোটিভেশনটা পাইতাম না। আমি জানি এটা অনেকের মধ্যেই আছে। আবার যখন তোমাকে আমি 2 মাসের একটা রুটিন বানাই দিব, তখনও তুমি দেখবা যে তোমার মধ্যে একটা ভয় কাজ করবে, আল্লাহ আল্লাহ 2 মাস ধরে এই রুটিন ফলো করতে হবে। সেটা সাইকোলজিক্যাল প্রেশার কাজ করে। এই জন্য সারা জীবন আমি যতদিন স্টুডেন্ট ছিলাম তোমাদের বয়সে, আমি উইকলি রুটিন ফলো করতাম। ইনফ্যাক্ট তোমরা অনেকেই হচ্ছে আলকেমি ইউটিউব চ্যানেলে আমার একটা রুটিন দেখছো পরীক্ষার আগে, অনেকেই দেখছো আমি এখানে জানি। সো সেই রুটিনটাও দেখো, আমি তোমাদের কিন্তু ডেইলি রুটিন দিছিলাম না, উইকলি রুটিন দিছিলাম, যেন প্রতি উইকে তোমার কি কতটুকু পড়তে হবে সেগুলো তুমি যেন ঠিক করতে পারো, একটু ফ্লেক্সিবল থাকে আর কি তাতে। সো আমার ফার্স্ট যে হচ্ছে চ্যাপ্টারটা আমরা শুরু করব হচ্ছে গুণগত রসায়ন দিয়ে। এখন ভাই গুণগত রসায়ন দিয়ে শুরু করব, ঠিক আছে। গুণগত রসায়ন দিয়ে কেন শুরু করছেন? একটা দিয়ে শুরু করলেই আসলে হয়। গুণগত রসায়ন আমাদের প্রথম চ্যাপ্টার দেখে গুণগত রসায়ন দিয়ে শুরু করছি। এখন এখানে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস এই যে 28 তারিখে আজকে যেটা সকাল 10টায় হচ্ছে, এটা হয়ে যাচ্ছে। এবার দেখো 2 তারিখে, 4 তারিখে, 9 তারিখে ক্লাস, এবং লেকচার 1, লেকচার 2, লেকচার 3, গুণগত রসায়নের উপরে 3টা ক্লাস। সো 2 ঘন্টার 3টা ক্লাস মানে অনেক পড়াশোনা, অনেক মানে অনেক। এবং আমরা এখানে ফুল সিলেবাসই তথাকথিত পড়াবো। মানে শর্ট সিলেবাস তো অবশ্যই পড়ানো হবে, শর্ট সিলেবাসের সাথে জড়িত ফুল সিলেবাসের কোনো কিছু বাদ দেওয়া হবে না। সো টেকনিক্যালি কর্মমুখী রসায়ন বাদে বাকি যা থাকবে পুরোটাই আমরা এখানে পড়াবো। এখন 2 তারিখে তুমি ক্লাস করলাম মানডেতে, সোমবারে। তোমার পরবর্তী ক্লাস হচ্ছে বুধবার। মাঝখানে তোমার একটা দিন সময় আছে। তোমার প্রথমত কাজ হচ্ছে এই 2 তারিখে আমার ক্লাসটা করা। ক্লাস করে এই ওয়েডনেসডের আগ পর্যন্ত তুমি বইটা
বই হোক, কারো কাছে যদি অন্য কোনো সহায়ক বই থাকে সেই বইটা হোক, সেই বইটা ভালো মতো পড়া, টপিক মিলাই মিলাই। তোমরা এখন বুঝে গেছো যে ইন্টারমিডিয়েটের বইগুলো সবার সিকুয়েল সেম না, এক একটা বই এক এক রকমের। সো তুমি 2 তারিখে এখানে ক্লাস হবে, ক্লাসের পরে প্রতিটা ক্লাসের পরে একটা ডেইলি এক্সাম তোমরা পাবা। সেই ডেইলি এক্সামে অবশ্যই অ্যাটেন্ড করবা বই পড়ার পরে। এরপরে তুমি ক্লাস করবা হচ্ছে 4 তারিখে। 4 তারিখের পরে আবার দেখো ভালো একটা গ্যাপ থাকে, কারণ সোম আর বুধবার ক্লাস হয় তো। মাঝখানে তুমি এই ক্লাসটা রিভিশন দিবা, আবার ওই ক্লাসটাও রিভিশন দিবা। তুমি যদি এভাবে আগাতে থাকো তাহলে দেখবা যে একটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে, তোমার যখন কিউএনএ ক্লাস থাকবে, যে ক্লাসে আমি তোমাদের প্রশ্ন নিব আর কি, সেই ক্লাসে তুমি প্রশ্ন করছো এবং দেখবা তোমার নতুন প্রশ্ন তৈরি হচ্ছে, তোমার অনেক কিউরিয়াসিটি তৈরি হচ্ছে এবং তুমি একটা রেগুলারিটির পেছনে যাচ্ছ। তো যারা রেগুলারিটি ফলো করতে চাও তারা বলবো অবশ্যই সবগুলো ক্লাস লাইভে থাকবা এবং আমার সাথে সাথে আগাবা। এইটা হচ্ছে বিশ্বাস করো যে শাওন ভাইয়ের সাথে আগাইলে তোমার কি বলে পড়াশোনা খুব ভালো মতো শেষ হয়ে যাবে। আমি যেহেতু কেমিস্ট্রি পড়াই, আমি কেমিস্ট্রির কথা বললাম, বাকি মানে বাকি সাবজেক্টগুলো সেই টিচারের সাথে আগাও। 2 ঘন্টার ক্লাস। সো 2 ঘন্টা 3টা ক্লাসে অনেক কিছু পড়ানো যায়, অনেক কিছু মানে অনেক। অ্যাডমিশনে তো আসলে অনেক জিনিস পড়তে হয় না, যেমন ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি, রাদারফোর্ডের পরমাণু মডেলের সফলতা কি, বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা করো, যেটা একাডেমিকে ভয়াবহ গুরুত্বপূর্ণ ছিল, ওটা তো অ্যাডমিশনের দরকার হয় না, তাই না? অথবা তোমাকে বললো যে হইতেছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার লিখ, এগুলো তো অ্যাডমিশনে আসে না। সো অ্যাডমিশনের পড়াশোনাটা একটু অন্যরকম, অন্য ধাঁচে, ক্লাস শুরু হলে সবাই টের পাবা, কিন্তু একাডেমিক থেকে সহজ। আবারও বলতেছি, অ্যাডমিশনের পড়াশোনা একাডেমিক থেকে সহজ। আমি বিশ্বাস করি সহজ, আমার কাছেও সহজ লাগতো। একাডেমিকে এই আমাদের এলাকায় বলে আউন্নতা বাউন্নতা বেশি, মানে লতাপাতা বেশি, আননেসেসারি পড়াশোনা বেশি। অ্যাডমিশনে পড়াশোনাটা খুব প্রিসাইজড, খুবই প্রিসাইজড, সময় অল্প, পড়াশোনা প্রিসাইজড এবং খুব মজা নিয়ে পড়া যায়। সো কথা হচ্ছে আমার সঙ্গে আগাও এবং তুমি কিভাবে কি পড়বা আমি তোমাকে একটা স্লাইড অ্যাড করে একটু দেখাই দিই তুমি কিভাবে পড়বা। প্রথমত তুমি আমার খাতাটা পড়বা। অনেকে বলতে পারো ভাই আপনার কাছে কেমিস্ট্রি পড়লে কি আর কোথাও কেমিস্ট্রি পড়া লাগবে? এই প্রশ্নটা অবান্তর, তাও বলে দিচ্ছি, আমার কাছে কেমিস্ট্রি পড়ে তুমি যদি অন্য কোথাও পড়তে হয় তাহলে আমার কাছে কেন পড়ছো? সো কেমিস্ট্রি তুমি যদি আমাকে ফলো করো তাহলে তোমাকে আর অন্য কোথাও ফলো করতে হবে না। এখানে অনেকে থাকতে পারো যে অফলাইন কোনো কোচিং এ ভর্তি আসো, অনলাইন কোনো কোচিং এ ভর্তি আসো যেখানে সবগুলো সাবজেক্ট পড়ানো হয়, বাট কেমিস্ট্রি তুমি আমার কাছেই পড়ো, এখান থেকে আর বেশি কিছু তোমার লাগবে না। সো খাতা পড়বো, খাতার পরে বই পড়বো। কারো কাছে বই থাকতে পারে, কারো কাছে কনসেপ্ট বুক থাকতে পারে। যদি বইটা আগে পড়া থাকে তাহলে বইটাই পড়া ভালো। যদি কারো কাছে উদ্ভাসের হোক, শিখর হোক, কনসেপ্ট বুক থাকে তাহলে সেই কনসেপ্ট বুক পড়তে পারো, বাট আমি আবারও বলতেছি বই পড়া থাকলে বই পড়া ভালো। বই কেমনে পড়বো? খাতার সাথে টপিক মিলাই মিলাই বই পড়বো। বই পড়ার পরে তোমাকে করতে হবে হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসটার না কোনো শেষ নেই। তোমরা অনেকে বলো যে ভাই এইখান থেকে প্র্যাকটিস করব, ওইখান থেকে প্র্যাকটিস করব, কই থেকে প্র্যাকটিস করব? প্র্যাকটিসের কোনো শেষ নাই, তুমি যত করবে তত তোমার জন্য ভালো। কিন্তু আমি তোমাকে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট দিই। মিনিমাম রিকোয়ারমেন্ট মানে হইতেছে বইয়ের যে অনুশীলনী সেখান থেকে প্র্যাকটিস করবা, আর মেইন কথা হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে প্র্যাকটিস করবা। প্রশ্ন ব্যাংক মানে হইতেছে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, এবং প্রিভিয়াস ইয়ারে অনেক প্রশ্ন আসছে প্রতিটা টপিক থেকে, সেগুলো প্র্যাকটিস করলে দেখবে তোমার একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে। এরপরে তুমি আমার এখানে তো পরীক্ষা দিবা, ডেইলি এক্সাম। সো প্রতিটা ক্লাস শেষে একটা করে এক্সাম হবে 10 মার্কসের। তুমি ডেইলি এক্সাম দিবা, দেখবা যে ওই টপিকের উপরে কি কি রিকোয়ারমেন্ট তোমার দরকার, আর কি কি জায়গায় উন্নতি করা দরকার টের পাচ্ছ। এই যে এক্সামটুকু দিলা, এটা হইতেছে একটা লেকচারের জন্য কাজ, প্রতিটা লেকচারের জন্য এই হচ্ছে তোমার কাজ। কিন্তু যখন আমি একটা চ্যাপ্টার শেষ করে ফেলবো, ধরো যখন একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, তখন তোমার কাজ কি হবে? তখন তোমার কাজ হবে আমি যে বড় এক্সামটা নিব, সেই বড় এক্সামের জন্য হইতেছে আবার তোমাকে হচ্ছে এই পুরো জিনিসটা একসাথে পড়া। কারণ আমি এখানে 3টা ক্লাস নিয়েছি, দেখো 3টা ক্লাস, তোমার 3টা ভালো একটা অ্যামাউন্ট জমা হবে পড়া, পুরো চ্যাপ্টারটাতে জমা হয়ে যাবে। তুমি আবার হইতেছে মেইন যে বড় এক্সাম, চ্যাপ্টার ক্লোজিং এক্সাম, সেই এক্সামের আগে আবার হইতেছে পুরো বইটা পড়ে ফেলবা। তাহলে দেখবা তোমার আর কোনো কিছু এখানে বাকি থাকবে না। এখন তোমাদের আসলে আমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভটা করে দিছি, কিন্তু এটা আমি সবাইকে বলবো, এটা গত বছরে বলছিলাম, এটা তোমরা দেখো না। প্রশ্ন ব্যাংক সলভ আমি করে দিছি, ভিডিও আছে, বাট এটা কেউ দেখো না। কেন দেখো না? কারণ ভাই একটা জায়গায় তো নিজেকে প্র্যাকটিস করতেই হয়। সো প্রশ্ন ব্যাংক সলভটা আমি যদি করেই দেই, সেটা তুমি যদি করো, তাহলে ভাই এটা নিজে করার তো মানে থাকলো না, মানে নিজে তো তুমি কি করবা? সো আমি সবাইকে বলবো এটা নিজে নিজে করবা। প্রশ্ন ব্যাংকটা ভিডিও দেখার দরকার নেই, ক্লাস দেখার দরকার নেই, ওইটা নিজে নিজে করবা। না পারলে যদি কোথাও একান্তই আটকে যাও, তাহলে গিয়ে হতেছে তুমি প্রশ্ন ব্যাংকটা দেখো। আর আরেকটা জিনিস হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে ভাই গেম চেঞ্জার। কেন গেম চেঞ্জার? দেখো, বিশেষ করে ভার্সিটিতে কেমিস্ট্রি এবং বায়োলজি,
ম্যাথ এবং ফিজিক্স তোমাকে কিন্তু এখানে করে করে আনসার বের করতে হয়। মানে স্যাররা তোমাকে সহজে নাম্বার দিচ্ছে না। 10টা ম্যাথ আনসার করতে গেলে যে সময় লাগে ওই সময়ে 20টা কেমিস্ট্রি আনসার করা যায়। নাম্বার তো ভাই এখানে 10, ওখানে তুমি 20 পাচ্ছ। সো কেমিস্ট্রি বায়োলজি তুমি যদি ভালো পারো, ভার্সিটি অ্যাডমিশনে চান্স পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে বলে দিচ্ছে আগে থেকে। কারণ এখানে সময় লাগে না এবং এইখানে হচ্ছে ওই কষ্ট করে আনসার বের করতে হয় না। তুমি যদি জানো অল্প সময় আনসারটা বের হয়ে যায়। এক নাম্বার 2, ভালো স্টুডেন্ট যারা ম্যাক্সিমাম বাংলাদেশে, ধরো আমরা বলি না যে আমার অমুক দোস্ত ভালো, অমুক তমুক দোস্ত ভালো, এই ভালো স্টুডেন্ট যারা থাকে ওরা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ফিজিক্স এবং ম্যাথে ভালো হয়। কিন্তু তুমি যদি কোনো কারণে কেমিস্ট্রিতে ভালো হও, তাহলে দেখবা যে হইতেছে এটা তোমাকে বাকিদের থেকে একটু অ্যাডভান্টেজেস অবস্থানে রাখবে। আর আমি বলবো তুমি যদি আমার সঙ্গে থাকো, শেষ পর্যন্ত থাকো, আমার এই রুটিনগুলো ফলো করো, এবং দেখবা আমি তোমাদেরকে একটু ফ্লেক্সিবল রাখবো। কিরকম? এই যে একটা উইক শেষ হয়ে গেল, দেখবা তারপরে আমি একদিন গ্যাপ দিতে পারি যদি আমার কাছে মনে হয় যে একদিন গ্যাপ দিয়ে আমি সময় মতো শেষ করতে পারবো। গত বছর দিছিলাম। কেন একদিন গ্যাপ দিব? কারণ সবার তো আসলে কারো বাসায় ইস্যু থাকতে পারে, কেউ অসুস্থ থাকতে পারে, কেউ আবার প্রেশারে থাকতে পারে, হয়তোবা সে কোনো একটা লেকচার করে নাই, তাকে ওই লেকচারটা করানোর জন্য আমি মাঝখানে একদিন সময়ও দিতে পারি। এই জন্য উইকলি প্ল্যান করাটা সুবিধা হচ্ছে এখানে যে একটু ফ্লেক্সিবল থাকে। এবং এটা অবশ্যই সময় দিব কি দিব না আগে বলতেছে না, ডিপেন্ড করে পরিস্থিতির উপরে। তো বললাম যে তুমি যদি আমার সঙ্গে থাকো ভাই, কেমিস্ট্রি নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। এমনও হবে দেখো, তুমি ডিউতে পরীক্ষা দিতে গেছো, নট ইভেন এ সিঙ্গেল টপিক, নট ইভেন এ সিঙ্গেল কোয়েশ্চেন আসছে যেটা আমি তোমাকে পড়াই নাই, আমার খাতা থেকে কমন পড়ছে। এমনও হয়েছে যে ডিউতে 25 মার্কসের কেমিস্ট্রি 25 মার্কস আমার খাতা থেকে কমন, জিএসটিতে 25 মার্কসের কেমিস্ট্রি 25 না 20 জানি ভুলে গেছি, সবই খাতা থেকে কমন, এরকমও হয়েছে। সো তুমি কেমিস্ট্রি নিয়ে টেনশন নিও না, এই দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও। তোমার কাজ শুধু আমার কথা অনুযায়ী আগানো। সো পুরো রোড ম্যাপটা এখানে আমি দিয়ে দিচ্ছি, বাট তারপরও বলবো যে তুমি যদি এটা মনে রাখতে না চাও, মনে ভুলে যাও, তোমার কাজ হচ্ছে জাস্ট আমার সাথে আগানো। আমি যা করতে বলি, যা করতে না বলি সেগুলো করো। তোমার কেমিস্ট্রি যদি আমি সুস্থ থাকি, সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ, তুমি ফিজিক্স ম্যাথ বায়োলজি নিয়ে চিন্তা করো, এটা তুমি আমার উপরে ছেড়ে দাও, এই দায়িত্ব আমি নিয়ে বলতেছি। এরপরে আছে যদি কারো বেসিক দুর্বল থাকে, এমন না যে আমি ক্লাসে যা পড়াবো সবই তুমি 100% টপ করে বুঝে যাবে, এমন নাও হতে পারে। যদি না বুঝো তাহলে কিউএনএ কোয়েশ্চেনে প্রশ্ন করতে পারো, ক্লাস শেষে আমি সবাইকে কথা বলে প্রশ্ন করার সুযোগ করে দিতে পারি, সেইখানে প্রশ্ন করতে পারো, নিজে বাসায় পড়ে প্রশ্ন সলভ করতে পারো, বন্ধুর কাছ থেকে পরামর্শ নিয়ে সলভ করতে পারো। সো এমন হতে পারে, হতে পারে যে ক্লাসে কোনো একটা টপিক তুমি বুঝো নাই, হতে পারে, এটা না হওয়াটা অস্বাভাবিক কিছু না। যদি এমন হয়, নিজে সলভ করার চেষ্টা করো বই পড়ে, না পারলে বন্ধুদের হেল্প নাও, না পারলে ওই ক্লাসের পরের ক্লাসের শেষে আমাকে জিজ্ঞেস করো, না পারলে কিউএনএ ক্লাসে আমাকে জিজ্ঞেস করো, তারপরও না পারলে পরের চ্যাপ্টারে যখন ক্লাস হবে তখন আমাকে জিজ্ঞেস করো, তারপরও না পারলে গ্রুপে প্রশ্ন যে করো। তোমার অনেক জায়গায় এই আনসারগুলো পাওয়ার সুযোগ আছে। এই জন্য আমি সবাইকে বলবো যে কখনো হতাশ হইও না, কখনো হাল ছেড়ে দিও না, হালটা ধরে রাখো। দেখবা যে থাকে না যে সামটাইমস ডুইং নাথিং ইজ দ্য বেস্ট থিং টু ডু, জাস্ট তুমি তোমার মতো থাকো, জাস্ট গিভ আপ করো না, ধরে রাখো, দেখবা শেষ পর্যন্ত তুমি একটা সময় না এক সময় পৌঁছাবাই। সো আমরা এখানে 2 ঘন্টার ক্লাস নিব, উইকে ক্লাস হবে 2টা, সোমবার বুধবার, এবং প্রতি ক্লাস শেষে একটা ছোট ডেইলি এক্সামের মতো হবে, প্রতিটা চ্যাপ্টার শেষে একটা বড় এক্সাম হবে, সেই এক্সামে তোমরা র্যাঙ্কিং পাবা। আর তারপরে হচ্ছে যখন একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, পরের চ্যাপ্টার শুরু হওয়ার আগে একটা কিউএনএ ক্লাস থাকবে, যে ক্লাসে তোমাদের সাথে জাস্ট কথাবার্তা হবে। আর হচ্ছে মাঝে মধ্যে দেখবা যে আমি গাইডলাইন সেশন নিব, যে গাইডলাইন সেশনে এই সময়টা করণীয় কি, ওই সময়টা করণীয় কি। কারণ এখন অনেকের মোটিভেশন হাই, এড্রেনালিন হাই, আস্তে আস্তে এটা কমে যায়। তো যখন কমে যাবে, আমি বুঝি কখন কমে যায়, যখন কমে যাবে তখন আবার কি করতে হবে সেটা নিয়েও আমি কথা বলবো। সো পুরো তুমি একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবা, যে প্রসেসের মধ্যে দিয়ে গেলে দেখবা দিন শেষে অ্যাডমিশন যখন তোমার আসবে, তোমার দেখবার কোনো কিছু বাকি নাই, সবকিছু সুন্দর মতো কভার হয়ে গেছে। বাট মেইন কথা, তোমার নিজের কাজটা করতে হবে। 10টা শাওন ভাইয়া গোলাই খাইলেও লাভ নাই যে ভাইয়া আপনি ডিউতে টপার ছিলেন, আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়ছেন, তো হচ্ছে আপনার কাছে পড়লে তো মনে হয় চান্স হয়ে গেল। আনসার হচ্ছে না, আমার কাছে পড়লেই চান্স হয়ে গেল না। তোমার নিজের পড়াটা পড়তে হবে, নিজের পড়াটা তোমাকে ভালো মতো করতে হবে। আরেকটু বলে দিই, এখন সকালে ক্লাস নেওয়ার মানেটা কি, রাতে বিভিন্ন মানুষের ক্লাস থাকে, বাসায় টিচার থাকে, আর এখনো অফলাইনে কেউ আসলে ক্লাস করে না এই মুহূর্তে, এবং এটা টেম্পোরারি, এমন না যে সবসময় সকালে থাকবে, রাতে চলে যাব হয়তো বা সামনে। কিন্তু আপাতত যেহেতু আমাদের অফলাইনে কোথাও ক্লাস শুরু হয়নি, তো এই জন্য ফার্স্ট উইকটা হচ্ছে সকালে রাখা, তারপরে হচ্ছে আমরা এটা চেঞ্জ করতে পারি। তো এই ছিল হচ্ছে রোডম্যাপ ভাই। রোডম্যাপটা খুবই ইজি, নিজের কাছে পরিশ্রমী থাকো, নিজের কাছে সৎ থাকো, এবং হচ্ছে নিজের বেস্ট এফোর্টটা দাও। আমি বলতে চাই না যে, মানে এটা বলে দিচ্ছে আগে থেকে, 6 মাস পরে তোমার যেন নিজেকে প্রশ্ন করতে না হয় যে আচ্ছা আমি কি আমার বেস্ট এফোর্টটা দিছিলাম, যদি বেস্ট এফোর্টটা দিতাম তাহলে কি আমি আরেকটু ভালো অবস্থানে থাকতাম, বা আমার দ্বারা কি আরেকটু ভালো কিছু সম্ভব যেটা আমি আমার নিজের অলসতায় বা নিজের আলসেমের জন্য হারাই ফেলছি।
এটা যেন ওই প্রশ্ন তোমাকে করতে না হয়, যে প্রশ্ন এখন অনেকের মধ্যে আছে আমি জানি। অনেকে প্রশ্ন করছো যে ভাইয়া শুরু থেকে যদি পড়তাম তাহলে বোধহয় একটু ভালো অবস্থানে থাকতাম, অথবা আরেকটু ভালো বেসিক নিয়ে থাকতাম, এই প্রশ্ন অনেকের মধ্যে আছে। এটা যেন 6 মাস পরে গিয়ে না থাকে। 6 মাস পরে তোমার এফোর্ট নিয়ে যেন তোমাকে প্রশ্ন করতে না হয়। আউটপুট যা হয় হয়, এটা নিয়ে কারো কোনো টেনশন নাই, আমি এটা নিয়ে বদার্ড না। কিন্তু নিজের এফোর্ট নিয়ে কোনো টেনশন, কোনো দুশ্চিন্তা, কোনো সংশয় যেন নিজের মধ্যে না থাকে, এটা সবাই একটু মাথায় রাখবা। এবং এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, লেগে থাকো বন্ধু, হয়ে যাবে চান্স। অ্যাডমিশনে চান্স পায় মনে আমারই কঠিন কিছু না। ওকে, তো ঠিক আছে ভাইয়া, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে তো ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশে মুসলিম আমরা। তো আমি সবাইকে বলবো এই সময়টাতে একটু, মুসলিম হোক বা অন্য ধর্মের হোক, যে যে ধর্মের আছো সেই ধর্মের অনুশাসনগুলো একটু মেনে চলো। ধর্মীয় অনুশাসন অনুযায়ী জীবনযাপন করলে পড়ার রুটিনটা এমনিতেই খুব সুন্দর মতো গোছানো হয়। যে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়লে এমনিতেই হইতেছে দেখবে তোমার রুটিনটা খুব সুন্দর মতো সাজানো হয়ে গেছে। আর তুমি যদি আল্লাহর কাছে কোনো কিছু মন থেকে চাও, আল্লাহ তোমাকে সেটার জন্য প্রস্তুত করতেও হেল্প করে, সেটা তোমাকে পেতেও হেল্প করে। এজন্য ধর্মীয় অনুশাসনটা এই সময়টাতে অবশ্যই মেনে চলো। আর এই বছরই প্রথম হচ্ছে আমার ভার্সিটি ব্যাচ আলাদা করে হচ্ছে। এর আগ বছর পর্যন্ত কি হইতো, ইঞ্জিনিয়ারিং ব্যাচ এবং ভার্সিটি ব্যাচ একই থাকতো। এই বছর আলাদা করা কেন হচ্ছে, কারণ আমি চিন্তা করছি হচ্ছে আগের বছর আমি অফলাইন গুলোতে পড়াইতাম, সো অফলাইন এখন আর পড়াই না। তো চিন্তা করলাম সময় যেহেতু আছে, দুইটা ব্যাচকে আলাদা করে ফেলি। ডিফারেন্স হচ্ছে আলাদা করলে কি হয়, আমি ভার্সিটি ব্যাচে একটু ভার্সিটি ওরিয়েন্টেড প্র্যাকটিস বেশি হবে, ইঞ্জিনিয়ারিং ব্যাচে ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড পড়াশোনাটা একটু বেশি হবে। এই হচ্ছে মেইন ডিফারেন্স। আর এখানে শর্টকাট ক্যালকুলেশন এগুলো তো একটু দেখানো হবে, যেটা আমি আসলে একসঙ্গে দেখাইতাম। তাতে করে কি হইতো, ইঞ্জিনিয়ারিং ক্লাসে অনেক ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ করাইতে হইতো, ভার্সিটি ক্লাসে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ করানো হইতো, মানে সব একসাথেই হইতো। এবার প্রিসাইসলি আলাদা করা হচ্ছে। তো তোমরা যারা কোর্সে জয়েন করতে চাও, আমি একটু বলে দিই কোর্সে জয়েন কিভাবে করতে হবে। সো কোর্স ফি হচ্ছে, ভার্সিটি কোর্স ফি হচ্ছে 2000 টাকা, জাস্ট মাত্র 2000 টাকা, শুধু কেমিস্ট্রি কিন্তু। আর ভর্তি হওয়ার উপায় হইতেছে এইটা, যে এই যে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, বিকাশ, নগদ, রকেট, আবার বিকাশ, এই যে কোনো একটা নাম্বারে তুমি সেন্ড মানি করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেইনলি এটাতে দিও, অথবা আলকেমি পেজে দিলেও হবে। সো আমার ফেসবুকে না দিলেও হবে, আমি ফেসবুকের ইনবক্স খুব কম চেক করি। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আলকেমি পেজে তুমি তোমার হচ্ছে স্ক্রিনশটটা, বিকাশের স্ক্রিনশট অথবা যে নাম্বার থেকে দিছো সেই নাম্বারটা, প্লাস হচ্ছে তোমার নাম, আর হচ্ছে তোমার কলেজ, এটুকু দিয়ে পাঠাই দিলে তোমাকে ভর্তি করে নেওয়া হবে। আর ক্লাসগুলো জুমে হয়, ক্লাসের রেকর্ডগুলো টেলিগ্রামে আপলোড করা থাকে। সো এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি সময় মতো সব সার্ভিস সুন্দর মতো পেয়ে যাবা। সো আশা করি খুব ভালো একটা জার্নি যাবে তোমাদের সাথে। ভালো থেকো সবাই। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে দিতে পারো, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।